বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী শিখদি আব্দুল্লাহ মুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দু, আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। আমরা দশম শ্রেণী বাংলা প্রথম পত্র বিষয়ে আছে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা আমার পরিচয়। আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। অর্থাৎ এই কবিতা আমি প্রথম পর্ব কিছু ক্লাস নিয়েছিলাম, সেখানে ছিল লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, মূল ভাব এবং তার সাথে কিছু চরণও পড়িয়েছিলাম। অর্থাৎ আজকে যে চরণগুলো পড়িয়েছিলাম আজকে তার বাকি চরণগুলো পড়াবো এবং চরণের সাথে সাথে যে শব্দার্থ আছে চরণের লাইনের সেই শব্দার্থগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা এই চরণগুলো যদি ভালো মতো বুঝে নিতে পারি, শব্দার্থগুলো ভালো মতো বুঝে নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কবিতাটাও আমরা পুরোপুরি বুঝে নিতে পারলাম। এই কবিতার একটাই কথা হচ্ছে, কবি তার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরেছেন। অর্থাৎ 600 শতকের থেকে 1100 শতক পর্যন্ত বাংলা সাহিত্য প্রথম নিদর্শন চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থশালা থেকে এই চর্যাপদটি আবিষ্কার করেন। সেখান থেকে আমাদের পদযাত্রা, আর সেই চর্যাপদ থেকে পদযাত্রা শুরু করে 1971 সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত আমাদের যে শত শত বছরে যে সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লব ঘটেছে, সমগ্র এই বিপ্লব, বিদ্রোহ, সংগ্রাম আমরা পাড়ি দিয়ে 71-এ মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। আর কবি এর ধারাবাহিকতা তুলে ধরে তিনি এই কবিতাটি লিখেছেন। অর্থাৎ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিক তুলে ধরে তিনি লিখেছেন। এক একটা বিপ্লব, এক একটা আমাদের পথ আমরা পাড়ি দিয়েছি। সুতরাং আমাদের দেখা যাচ্ছে যে এইভাবে আমরা আজকে স্বাধীন বাংলায় এসে উপস্থিত হয়েছি। চলো শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা বাকি চরণগুলো আমরা ঘুরে আসি এবং দেখি সেখানে আমরা কি আছে বাকি চরণের মধ্যে। তবে তার আগে আমি কবিতাটি আবারও একবার বলে নিচ্ছি, তোমরা মুখস্থ করে ফেলবে, তোমাদের জন্য সহজেই ভালো হবে। আবারও আমি কবিতাটি বলছি। আমার পরিচয় লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি পলিমাটি আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধাও আমাকে, কোথায় থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি চাঁদ সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্ত বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগের চিত্রকলার থেকে, এসেছি বাঙালির পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালির জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি আর মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল ও অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালির রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। তবে কি তুমি বাঙালি জাতি বীজ মন্ত্রটি শুনো নাই? সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। একসাথে আছি, একসাথে বাঁচি আর একসাথে থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়েই সাম্যের ছবি আঁকবো।
সুতরাং শিক্ষার্থীবৃন্দু, আমি কবিতাটি তোমাদের না দেখে মুখস্থ করলাম এবং এই ধারাবাহিকতা রক্ষা করে আমি প্রতিটি লাইনের অর্থগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের আমি বুঝিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের ধারাবাহিকতা রক্ষা করা। তাহলে চলো আমরা কালকে গত পর্বের ক্লাস আমরা যতটুকু পড়িয়েছিলাম আজকে তার বাকিটুকু আমরা পড়াবো, অর্থাৎ বাকিটুকু আমরা যখনই পড়াতে যাব এই লাইনের তথ্যগুলো আমরা লিখে নিব। এই লাইনের তথ্যগুলো আমরা লিখে নিলে তাহলে আমরা সহজেই পড়াতে পারবো। তাহলে লাইনের কিছু তথ্যগুলো আমরা লিখি। গত পর্বের ক্লাসে আমরা পড়িয়েছিলাম আউল বাউল মাটি দেউল থেকে, এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা পরবর্তী চলে যাব। শিক্ষার্থীবৃন্দু, আমি যে তথ্যগুলো আলোচনা করব প্রতিটা লাইনে আমি কিছু তথ্য নিয়েছি যেখান থেকে শুরু করব। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের এই তথ্যগুলো আমাদের এক একটা উদ্দীপক, অর্থাৎ এক একটা চরণ এক একটা উদ্দীপক। তাহলে আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থীবৃন্দু, প্রতিটা চরণ একটি একটি করে উদ্দীপক। এই নিয়ে আমরা আলোচনা করব আজকে। অর্থাৎ আমি তো এসেছি বাঙালি 12 ভূঁইয়া থেকে। 12 ভূঁইয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ 12 ভূঁইয়া কারা ছিল আমাদের জানতে হবে। শব্দার্থের মধ্যে আছে 12 ভূঁইয়া, অর্থাৎ
বাংলায় দেখা যাচ্ছে যে বাংলায় পাঠান কররানী বংশ রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সোনারগাঁও ও শ্রীহট্ট জেলায় স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1575 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর বাংলা জয় করার পর, বাংলার শাসক হওয়ার পর আকবর এই বাংলায় স্বাধীন জমিদারের নেতৃত্ব, ঈসা খানের নেতৃত্ব, স্বাধীন জমিদার ঈসা খানের নেতৃত্ব, তারা মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইতিহাসে এরাই হচ্ছে 12 ভূঁইয়া। অর্থাৎ এই 12 ভূঁইয়াদের মধ্যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ঈসা খাঁ, তার পুত্র মুসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, লক্ষণ মাণিক্য, প্রতাপ আদিত্য প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ 1575 খ্রিস্টাব্দে বাংলা মুঘল সম্রাট যখন এই বাংলা জয় করেন, তখন এই স্বাধীন জমিদার ঈসা খানের নেতৃত্বে তারা মুঘলদের বিরুদ্ধে করেন, অর্থাৎ মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর ইতিহাসে এরাই হলেন 12 ভূঁইয়া। 12 ভূঁইয়ার মধ্যে এই বিশেষ বিশেষ লোক বিশেষ উল্লেখযোগ্য ঈসা খাঁ, তার পুত্র মুসা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, লক্ষণ মাণিক্য, প্রতাপ আদিত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কবি সৈয়দ শামসুল হক এই ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি বোঝাতে এই 12 ভূঁইয়ার কথা বলেছেন। অর্থাৎ কবি এই বাংলায় এসে পৌঁছেছেন, সেই 12 ভূঁইয়ার থেকে এই বাংলায় এসে কবি পৌঁছেছেন আজকের এই স্বাধীন বাংলা। এই হচ্ছে 12 ভূঁইয়ার বৈশিষ্ট্য। এখন আমরা পড়াবো কমলার দিঘি ও মহুয়ার পালাম। অর্থাৎ কমলার দিঘি একটি পালাম, এটা হচ্ছে আমাদের লোক সাহিত্য। কমলার দিঘি এবং মহুয়ার পালাম এই দুটি হচ্ছে আমাদের ময়মনসিংহের গীতিকার। অর্থাৎ ময়মনসিংহের গীতিকারের মধ্যে এই পালারগুলোর মধ্যে আমাদের গ্রামীণ নর নারীর অনেক প্রতিচ্ছবি লুকিয়ে আছে। অর্থাৎ কবি এই দেশের সংস্কৃতির কথা তুলে ধরতে, অর্থাৎ কোথায় থেকে কবি এসেছেন? কবি এসেছেন কমলার দিঘি এবং মহুয়ার পালা থেকে। এই সংস্কৃতির কথাই তুলে ধরে তিনি এই উক্তিটি করেছেন। অর্থাৎ এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে ময়মনসিংহের গীতিকার হচ্ছে কমলার দিঘি ও মহুয়ার পালা, আর সেখান থেকেই আজ এই বাংলায় এসে পৌঁছেছে। অর্থাৎ এই ঐতিহ্যটা, এই সংস্কৃতিটা কবি তুলে ধরেছেন। তারপরে হচ্ছে তিতুমির ও হাজী শরীয়তুল্লাহ থেকে। তিতুমির কে ছিল? তিতুমির ছিল 1782 সালে সে হায়দারপুর গ্রামে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি হিন্দু জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে তিনি সবসময় সংগ্রাম করেছেন। 1831 সালে 19 নভেম্বরে তিনি ইংরেজ বাহিনীদের সাথে যুদ্ধ করে শহীদ হন। অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে সবসময় এই তিতুমির সংগ্রাম করেছেন। কবি সেই তিতুমিরের তুলনা করেছেন। কবি এই বাংলায় এসে পৌঁছেছেন, অর্থাৎ এই ইতিহাসটা তুলে ধরেছেন। কোথা থেকে এসেছেন? তিতুমির থেকে কবি এই বাংলায় এসে পৌঁছেছেন। একদিনে কবি আসেননি, শত শত বছরের পর, শত সংগ্রাম, শত বিপ্লব বিদ্রোহীর পথ পাড়ি দিয়ে আজ এই বাংলায় এসে পৌঁছেছেন। অর্থাৎ কবি এর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিগুলো এইভাবে একের পর এক তুলনা করে করে তিনি এই বাংলায় এসে পৌঁছেছেন, সেটাই তুলে ধরেছেন। তারপরে হচ্ছে আমাদের হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ ছিলেন, অর্থাৎ হাজী শরীয়তুল্লাহ সে মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন 1831 সালে। অর্থাৎ 1831 সালে সে মাদারীপুর জেলা শিবচর থানা সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। এখন সে দীর্ঘদিন মক্কায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। দেশে ফিরে তিনি ধর্মকে আশ্রয় করে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনকে বলা হচ্ছে ফরায়াজি আন্দোলন, এবং তার সাথে তিনি আব্দুল ওহাব মতাদর্শে বিশ্বাসী হয়ে ওহাবি আন্দোলন নামে যোগ দেন। অর্থাৎ এখানে ওয়াহাবি আন্দোলনের সাথে তিনি যোগ দেন।
তিনি বিদেশি জমিদার, যোদ্ধার, শাসক, শোষকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন এবং ধর্মের প্রকৃত অর্থ মানুষকে বুঝিয়ে ইসলামের পথের দিকে ধাবিত করেছেন। এই হচ্ছে আমাদের হাজী শরীয়ত উল্লাহ। কবি কোথা থেকে এসেছেন? কবি হাজী শরীয়ত উল্লাহ থেকে এসেছেন। কবি তার নিজের পরিচয়টা এইভাবে ব্যক্ত করেছেন। হাজী শরীয়ত উল্লাহ বিদেশি জমিদার, যোদ্ধার, মহাজনদের বিরুদ্ধে তিনিও সংগ্রাম করেছেন এবং ইসলামকে ধারণ করে কুসংস্কারের বিরুদ্ধে তিনি ফরাজি আন্দোলন নামে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। অর্থাৎ কবি এই বাংলায় এসেছে হাজী শরীয়ত উল্লাহ থেকে, অর্থাৎ এর ইতিহাসটা তুলে ধরেছেন, ঐতিহ্যটা, সংস্কৃতিটা তুলে ধরেছেন। আমাদের এই বাংলাদেশ সৃষ্টির পিছনে শত শত বছরের পথ আমরা পাড়ি দিয়েছি। 650 খ্রিস্টাব্দে সেই চর্যাপদের আমল থেকে শুরু করে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধ হওয়া পর্যন্ত আমরা স্বাধীন বাংলা পেয়েছি। শত বছরের শত সংগ্রামের পর যে পাড়ি দিয়েছি, এই ইতিহাসটাই কবি তার পরিচয়ের মাধ্যমে একের পর এক ধাপের মাধ্যমে কবি তুলে ধরেছেন। তারপরে আসো শিক্ষার্থী, কিন্তু আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে। অর্থাৎ গীতাঞ্জলি কবি শুধু ইতিহাস, ঐতিহ্য ও ভূগোলের থেকেই আসেননি, কবি বাংলা সাহিত্যের মধ্যে গ্রথিত প্রথিত ভাবে মিশে আছেন। কবির এই গীতাঞ্জলি হচ্ছে বাংলা সাহিত্যে একটি কালজয়ী সৃষ্টি। অর্থাৎ কবি তার নিজের পরিচয়কে তুলে ধরতে বাংলা সাহিত্য থেকেও কবি এসেছে, তার পরিচয়টা কবি এইভাবে ব্যক্ত করেছেন। অর্থাৎ এই গীতাঞ্জলির উপর 1913 সালে নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর ভূষিত হয়, আর এটি ইংরেজি অনুবাদ হয় সংস অফ অফারেন্স এর নামে। তারপরে হচ্ছে আমাদের অগ্নিবীণা, অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি সবসময় সংগ্রাম করেছেন। আর কবি শুধু ইতিহাস, ঐতিহ্য, ভূগোল থেকে আসেননি, তিনি সাহিত্য থেকেও এসেছেন। বাংলা সাহিত্যের মধ্যেও তার গঠিত কথিতভাবে উৎপত্তি হয়েছে তার। অর্থাৎ অগ্নিবীণা এমনই একটা কাব্যগ্রন্থ যেখানে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কবি সবসময় সংগ্রাম করেছেন, তার বিদ্রোহী সুর ধারণ করেছেন। অর্থাৎ এই বিদ্রোহী সুর ধারণ করেই আজকের এই বাংলায় কবি আসতে সক্ষম হয়েছেন এবং স্বাধীন বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আমরা পেয়েছি। অর্থাৎ কাজী নজরুল ইসলামের একটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অগ্নিবীণা। তারপরে আসো ক্ষুদিরাম বসু ও সূর্য সেন। এসেছি বাঙালি ক্ষুদিরাম ও সূর্য সেন থেকে। অর্থাৎ এসেছি বাঙালি ক্ষুদিরাম ও সূর্য সেন। ক্ষুদিরাম বসু কে ছিলেন? ক্ষুদিরাম বসু অর্থাৎ মেদিনীপুর জেলা মৌবনী গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন 1889 সালে। অর্থাৎ 1889 সালে মেদিনীপুর জেলা মৌবনী গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। তিনি সবসময় ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। ক্ষুদিরাম বসু তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। অত্যাচারী কিংসফোর্ড ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত সে দুজন ইংরেজ মহিলাকে হত্যা করেন। আর এই জন্য 1908 সালে 11 জানুয়ারি তার ফাঁসি হয়। অর্থাৎ কবি তার ঐতিহ্য ইতিহাসকে এইভাবে তুলে ধরেছেন। যুগের পর যুগ যে আমরা সংগ্রাম করেছি, যে আমরা বিরোধিতা করেছি, ব্রিটিশ বিরোধী করেছি, অর্থাৎ সেখান থেকে আমরা আজ এই স্বাধীন বাংলায় এসে পৌঁছেছি। কবি পরিচয় দিয়ে এইভাবে তুলে ধরেছেন। অর্থাৎ সে ক্ষুদিরাম বসু যে ছিলেন একজন ব্রিটিশ বিরোধী, অর্থাৎ তার এই ব্রিটিশ বিরোধীর জন্য তিনি ইংরেজি ও অত্যাচারী ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত দুজন মহিলাকে হত্যা করেন। আর এই জন্য 1908 সালে 11 আগস্ট তার ফাঁসি হয়। অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা করেছি, আর যার মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ অনেক বছরের পর আমরা শত শত বছরের পর পাড়ি দিয়েছি। এই ইতিহাসটা আমরা এইভাবে তুলে ধরলাম, ঐতিহ্য সংস্কৃতিগুলো এইভাবে কবি তুলে ধরেছে। তারপরে হচ্ছে সূর্য সেন। অর্থাৎ সূর্য সেন ছিলেন
1893 সালে এই সূর্য সেন চট্টগ্রামে রাউজানে জন্মগ্রহণ করে। অর্থাৎ চট্টগ্রামে রাউজানে 1893 সালে এই সূর্য সেন জন্মগ্রহণ করেন। তিনি সবসময় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেছেন, অর্থাৎ সশস্ত্র তিনি আন্দোলন করেছেন, অর্থাৎ সংগ্রাম করেছেন। 1930 সালে তিনি চট্টগ্রামকে চিটাগাংকে ইংরেজ মুক্ত করেন, কিন্তু তিনি বেশি দিন এটা ধরে রাখতে পারেননি, অর্থাৎ বেশি দিন ধরে রাখতে পারেননি। 1734 সালে 12ই জানুয়ারি সেও শহীদ হন, অর্থাৎ 1734 সালে 12ই জানুয়ারি তিনি শহীদ হন। 1930 সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করেন, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারেননি। অর্থাৎ কবি তার পরিচয়টা এইভাবে তুলে ধরেছেন। কবি সূর্য সেনের থেকে আজকের এই বাংলায় এসেছেন। এই সূর্য সেনও ব্রিটিশদের বিরুদ্ধে করেছেন, সশস্ত্র আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আর এই ধারাবাহিক রক্ষা করে আজ এই স্বাধীন বাংলায় এসে আমরা পৌঁছাতে পেরেছি। তারপরে হচ্ছে জয়নুল ও অবন ঠাকুর থেকে। জয়নুল আবেদিন আমরা সবাই জানি, যখনই আমরা শিল্পকলার নাম উচ্চারণ করব তখনই আমাদের চোখে ভেসে উঠবে এই জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ছিলেন বাংলাদেশে শিল্পকলার পথিকৃৎ, অর্থাৎ অগ্রদূত। অর্থাৎ তিনি প্রথমেই এই শিল্পকলা রচনা করেন এবং আর্টিস্ট হিসাবে তাকে সবাই পথিকৃৎ হিসাবে মান্য করে। অর্থাৎ জয়নুল আবেদিন হচ্ছেন বাংলাদেশের শিল্পকলা পথিকৃৎ। তিনি কিশোরগঞ্জে কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। দুর্ভিক্ষ তাড়িত এবং তিনি বিভিন্ন চিত্রকলা অঙ্কন করে বাংলাদেশে তিনি সুনাম অর্জন করেছেন, এবং তার এই দুর্ভিক্ষ তাড়িত চিত্রকলার জন্যই তার দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জন্যই তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন। অর্থাৎ কবি এই জয়নুল আবেদিন থেকে এই স্বাধীন বাংলায় এসে পৌঁছেছে, কারণ সেই সময় যে দুর্ভিক্ষ তাড়িত চিত্রকলাগুলো তিনি অঙ্কন করেছিলেন, দেশের যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন তিনি শিল্পকলা তিনি রচনা করেছেন। এই শিল্পকর্মের জন্য তিনি বাংলাদেশে চিত্রকলার পথিকৃৎ। আর কবি এই বাংলায় তার এই জয়নুল আবেদিনের দ্বারাই এই বাংলায় এসেছেন। এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা কবি এভাবে তুলে ধরেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিশুতোষ চিত্রকলার জন্য তিনি বিখ্যাত। অর্থাৎ এই অবনীন্দ্রনাথ ঠাকুরও তিনিও শিশুতোষ চিত্রকলা অর্থাৎ চিত্রশিল্পী ছিলেন। তার চিত্রগুলো দিয়ে কবি এখানে উল্লেখ করেছেন এই বাংলায় কবি এসেছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পীর দ্বারা। অর্থাৎ অনেক বছরের অনেক সংগ্রাম, অনেক বিপ্লব, বিদ্রোহী আন্দোলনের পথ পাড়ি দিয়ে আজ আমরা যে বাংলায় এসে পৌঁছেছি, এই পরিচয়টি কবি সৈয়দ শামসুল হক তুলে ধরেছে। অর্থাৎ কবি অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পীর মাধ্যমে এসেছেন এবং জয়নুল আবেদিনের চিত্রশিল্পীর মাধ্যমে এই বাংলায় এসে পৌঁছেছেন। রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে আমাদের অনুধাবনমূলক প্রতিটা লাইনই, অর্থাৎ এই একটা ভেরি ইম্পর্টেন্ট একটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলন হয়, আমরা সবাই জানি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অর্থাৎ পুলিশের তৎকালীন পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশ এই দেশের জনতার উপর বাংলার দামাল ছাত্রদের উপর গুলি করে হত্যা করে, রাজপথ রক্তে রঞ্জিত করে। অর্থাৎ কবি এই বাংলা কিভাবে এসেছে, এই ভাষা আন্দোলন করে, অর্থাৎ এই ভাষা আন্দোলনের পরবর্তী স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়। এই ভাষা আন্দোলনের রেশ ধরি আমরা স্বাধীনতা যুদ্ধ, আমরা সংগ্রামে জয়ী হই। এই ভাষা আন্দোলনের মাধ্যমে 1952 সালে 144 ধারা জারি উপেক্ষা করে তৎকালীন সরকারের আদেশ অমান্য করে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে আমরা মিছিল করা শুরু করি। আর তৎকালীন পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশ গুলি করে আমাদের এই বাংলার দামাল ছেলেদের হত্যা করে। আর কবি কোথা থেকে এসেছেন, এই বাংলার রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে এই বাংলায় এসে পৌঁছেছেন। এই ইতিহাসটা তুলে ধরেছেন, ঐতিহ্যটা তুলে ধরেছেন, এই দেশের সংস্কৃতিটা কবি তুলে ধরেছেন। কোথায় থেকে কবি
কবি এই বাংলা এসে পৌঁছেছেন। মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জাতির পিতা। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের জাতির পিতা, অবিসংবাদিত নেতা। তিনি না হলে অর্থাৎ আমরা হয়তো এই দেশের স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তিনি আমাদের অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন এই দেশ স্বাধীন হওয়ার পিছনে। অর্থাৎ তিনি যেভাবে আমাদের নেতৃত্ব দান করেছেন তৎকালীন কোনো নেতা ছিল না এইভাবে নেতৃত্ব দান করার মতো। অর্থাৎ তিনি যে তার নেতৃত্ব দ্বারাই আজ স্বাধীন বাংলাদেশ নামে একটা আমরা বিশ্বের মানচিত্র বাংলাদেশ পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ আমি কোথায় থেকে এসেছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে এসেছি। তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন, আর তার দ্বারাই আজ আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কবি এর ইতিহাস ঐতিহ্যটা তুলে ধরেছেন। তারপরে আসো জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। জয় বাংলা বজ্রকণ্ঠ থেকে অর্থাৎ জয় বাংলার বজ্রকণ্ঠ স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য জয় বাংলা ছিল একটা জাতীয় স্লোগান। এই জয় বাংলা মানে হচ্ছে ঐক্য ও সংহতির প্রতীক। সর্বশেষ শব্দার্থের মধ্যে আছে শিক্ষার্থীবৃন্দু, ঐক্য ও সংহতির প্রতীক হচ্ছে জয় বাংলা। অর্থাৎ জয় বাংলা হচ্ছে ঐক্য ও সংহতির প্রতীক। স্বাধীনতা অর্জন করার জন্য প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা পাওয়ার জন্য এই জয় বাংলা ছিল আমাদের ভূমিকা পালন করা এক অগ্রগণ্য স্লোগান। এই স্লোগানের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে, পরবর্তীতে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি তো এসেছি জয় বাংলা বজ্রকণ্ঠ থেকে, এটির অর্থ হচ্ছে এটা। তারপরে হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। ৭১-এর সর্বশেষ ধাপ হচ্ছে ১৯৭১ সালে আমরা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের আত্মত্যাগ বিসর্জন দিয়ে অনেক সহায় সম্বল হারিয়ে নিজেদের সব কিছু হারিয়ে বিসর্জন দিয়ে আমরা এই স্বাধীনতার যুদ্ধে জয়ী হয়েছি। তার মানে কবি কোথা থেকে এসেছেন? শত শত বছরের পর পাড়ি দিয়ে কবি এই বাংলায় এসে পৌঁছেছেন। আবার বলছি ৬৫০ খ্রিস্টাব্দে চর্যাপদ থেকে শুরু করে বাংলা সাহিত্য প্রথম নির্দেশন চর্যাপদ থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত যত সংগ্রাম, বিপ্লব, বিদ্রোহী আছে সমস্ত পথ পাড়ি দিয়ে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আজ আমরা স্বাধীন বাংলা এসেছি। এর ইতিহাসটা, ঐতিহ্যটা, সংস্কৃতিটা কবি এইভাবে তুলে ধরেছেন। তারপরে আসো, তবে কি তুমি বাঙালি জাতি বীজ মন্ত্রটি শুনো নাই? সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। বাঙালি জাতি বীজ মন্ত্রটি শুনো নাই মানে হচ্ছে কি? অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সব কিছু উঠতে হচ্ছে মানব ধর্ম, মানুষ জাতি। অর্থাৎ বাঙালি জাতি হচ্ছে একটি অসাম্প্রদায়িক জাতি, যেখানে কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ সবাই মিলেমিশে একসাথেই থাকে, একসাথেই বসবাস করে আর একসাথেই বেঁচে আছে। এই অসাম্প্রদায়িক কারণে বাঙালি জাতি, এই অসাম্প্রদায়িক কারণে তারা এই স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ সেটি বলা হচ্ছে, তবে কি তুমি বাঙালি জাতি বীজ মন্ত্রটি শুনো নাই? সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। অর্থাৎ বাঙালি জাতির বীজ মন্ত্রটি এমন, তারা অসাম্প্রদায়িক জাতি, তাদের কোনো হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ঊর্ধ্বে হচ্ছে মানুষ, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল কিছু ঊর্ধ্বে হচ্ছে মানুষের অবস্থান। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষ ধর্ম, এটি বোঝানো হয়েছে। আর কবি সেখান থেকেই কবি আজ বাংলায় এসে পৌঁছেছে, স্বাধীন বাংলায় এসে পৌঁছেছে। তারপরে হচ্ছে একসাথে আছি, একসাথে বাঁচি আর একসাথেই থাকবো, সব বিবিধের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবো। অর্থাৎ সব বিবিধের রেখা মুছে দিয়ে সাম্য মানে সমতা। অর্থাৎ একসাথে আছি, একসাথে থাকবো, একসাথেই বাঁচি। অর্থাৎ এখানে সেই সাম্প্রদায়িকের কথাই বলা হচ্ছে। এখানে কোনো জাতিভেদ থাকবে না, কোনো ধর্মভেদ থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবো, বসবাস করব, এটি কবি বলেছেন।
সুতরাং শিক্ষার্থীবৃন্দু, এই ছিল আমার পরিচয় কবিতাটি। আমি তোমাদের সম্পূর্ণ কবিতাটি মুখস্থ বললাম এবং না দেখে এই যতগুলো শব্দার্থগুলো আছে সবই আমি আলোচনা করে দিলাম। বেসিক আলোচনাগুলো, মূল বিষয় আলোচনাগুলো করে দিলাম। সন তারিখগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ভালো পাবো। শিক্ষার্থীবৃন্দু, মনে রাখতে হবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউর জন্য আমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আমাদের ভালো মতো করে নিতে হবে, শব্দার্থ। আর আমাদের রিডিংয়ের তথ্য থেকে প্রতিটা লাইন হচ্ছে একটি একটি করে উদ্দীপক। প্রতিটা লাইনের অর্থ পারা মানে আমরা উদ্দীপকের বিষয়বস্তু ধরতে পারবো। যদি বলি এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, রাষ্ট্রভাষা লাল রাজপথ, এখানে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে। 1952 সালে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে এবং রাষ্ট্রভাষা লাল রাজপথ, লাল হয়েছিল, রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ভাষা আন্দোলনের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম আর পাকিস্তানি সরকার গুলি করে আমাদের হত্যা করেছে। রক্তে রঞ্জিত হয়েছিল লাল পথ, ভাষা আন্দোলনের কথা বলা আছে। এই একটা লাইন দিয়ে একটা উদ্দীপক আসবে। এখন যদি আমি অন্য কোনো উত্তর দিই, অন্য কোনো লাইনের অর্থগুলো দিই, জয়নুল আবেদিনের কথা বলি, তিতুমিরের কথাগুলো বলি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না। তাহলে আমরা যে উদ্দীপক আছে গ ঘ, আমাদের সমস্ত উত্তরই ভুল হবে। তার মানে এক একটা লাইনে এক একটা অর্থ দিয়ে আমাদের একটি একটি করে উদ্দীপক হবে। উদ্দীপক আমাদের বুঝতে হবে, আর লাইনের অর্থ বুঝতে পারলে আমরা উদ্দীপকটা আমরা ধরতে পারবো। আমি তো এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, এটা দিয়ে আমাদের একটা উদ্দীপক আসবে। আমি এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, মুজিবুরের নাম দিবে, মুজিবুরের নাম দিয়ে একটা উদ্দীপক হবে। কিংবা বাইরে কোনো নেতার নাম দিতে পারে, যেমন নেলসন ম্যান্ডেলা, আফ্রিকা কৃষ্ণাঙ্গ নেতা ছিল। নেলসন ম্যান্ডেলাকে দিয়ে আমাদের একটা উদ্দীপক আসতে পারে। তিনি তার মহাত্মা গান্ধীকে দিয়ে একটা উদ্দীপক আসতে পারে, কারণ তারা দেশকে স্বাধীন করেছিল সংগ্রাম করে, আন্দোলন করে। আর আমাদের দেশেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করে, আন্দোলন করে স্বাধীন করেছেন। তার মানে বাইরে থেকে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধীকে দিয়ে উদ্দীপক আসলে আমাদের দেশে কার সাথে মিল আছে? আমাদের দেশে মিল আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে। তার মানে এইভাবে আমাদের উদ্দীপকটা, চরণের অর্থগুলো বুঝতে হবে। চরণের অর্থগুলো বুঝতে পারলেই কোন উদ্দীপক দিয়ে আমাদের চরণের অর্থটা হয়েছে, কোন চরণের অর্থটি দিয়ে উদ্দীপক হয়েছে আমরা সহজেই ধরতে পারবো। তার মানে এক কথা শিক্ষার্থীবৃন্দু, তোমাদের আবারও বলছি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, মূল ভাব এবং চরণের অর্থগুলো খুব ভালো মতো জানতে হবে। তাহলে আমরা 10 মার্কের সৃজনশীল সম্পূর্ণভাবে আমরা অ্যান্সার করতে পারবো। অতিরিক্ত আমাদের এমসিকিউ আছে, বহুপদী এমসিকিউ, অভিন্ন পদী এমসিকিউ, এগুলো একটু কঠিন হয়ে থাকে। এগুলো বারবার বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন, অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন, এমসিকিউগুলো আমাদের চর্চা করতে হবে। আমরা যদি বেশি বেশি চর্চা করি তাহলে আমরা বেশি পারবো। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজ ছিল এই পর্যন্ত। তোমাদের সম্পূর্ণ পড়া থাকলো আমার পরিচয় কবিতাটি A to Z সম্পূর্ণ পড়া থাকলো। তোমরা বাসায় বেশি বেশি করে স্টাডি করবে, পড়াশোনা করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।